পাওয়ার পয়েন্টে যাওয়ার আগে এক্সেলের ছোট দুইটা ফাংশন আছে, দুইটা ফাংশন একটু দেখা যায়। এই দুইটা ফাংশনের একটার নাম হলো আমাদের কি বলে এটাকে, রাউন্ড। ঠিক আছে, একটার নাম হলো রাউন্ড, একটু বড় করে নিই। একটার নাম হলো রাউন্ড, আরেকটার নাম কি, কনক্যাটিনেট। ঠিক আছে, বানানটা একটু ভুল হতে পারে, সমস্যা নেই। কনক্যাটিনেট আর কি। একটা হলো রাউন্ড আর একটা হলো কনক্যাটিনেট। এই দুইটার কাজ হলো কি, রাউন্ডের কাজ হলো, আমরা অনেক সময় থাকে না ভাঙতি, যখন কোনো কিছু থাকে খুচরা নাম্বার, তো ওইটাকে আমরা কি করি, এটা রাউন্ড ফিগার করে ফেলতে চাই, এটাকে কি করি, একটা রাউন্ড ফিগারে নিয়ে আসি। ওই সেম রাউন্ড ফিগারের মতো এই রাউন্ডটা কাজ করে। ঠিক আছে, রাউন্ড ফিগারের মতো এই রাউন্ডটা কাজ করে, যখন কোনো ভগ্নাংশ নাম্বার থাকে ওইটাকে সে রাউন্ড ফিগার করে দেয়। যেমন ধরেন রাউন্ড ফাংশন ইন এক্সেল। আচ্ছা, নাম্বার অফ ডিজিট, এটা দুইটা প্যারামিটার থাকে। কারণ আপনার কাছে এমন একটা নাম্বার আছে যে 15.236 এরকম, 15.235 এরকম একটা ভগ্নাংশ নাম্বার আছে। এইটাকে যদি আপনি রাউন্ড ফিগারে আনতে চান, তার জন্য আপনি করতে পারেন যে ইকুয়ালস রাউন্ড, ইকুয়াল রাউন্ড। এই রাউন্ডটাকে আপনি নাম্বারটা সিলেক্ট করবেন যে কোন নাম্বারটাকে আপনি রাউন্ড ফিগার করতে চান। ঠিক আছে, ফার্স্টে নাম্বারটা সিলেক্ট করবেন কোন নাম্বারটাকে আপনি রাউন্ড ফিগার করতে চান। এরপর একটা নাম্বার আছে যে নাম্বার অফ ডিজিট, মানে কত ডিজিটের মধ্যে আপনি রাউন্ড ফিগার করতে চান। এখানে ডিজিট আছে কয়টা, দশমিকের পর 4টা। আমি ধরেন এটাকে 2 দিলাম এখানে, জাস্ট কত করছে দেখছেন, ওই যে আমরা ইনক্রিজ ডিক্রিজ ডেসিমাল করতাম না, ওই ইনক্রিজ ডিক্রিজ ডেসিমালের মতো এটাকে ডিরেক্ট যে কোনো ভ্যালু থাকলে ওটাকে রাউন্ড ফিগার করে দেয়। এখানে যদি আমি এরকম 45 পয়েন্ট অনেক বড় একটা নাম্বার দিছি, এটাকেও সে কি করবে, 2 দশমিকের একটা, দুইটা ডিজিট মানে ডেসিমালের পরে দুইটা ডিজিটওয়ালা একটা নাম্বারে কনভার্ট করে ফেলবে। ঠিক আছে, এখানে যদি আমি আবার 3 দিই, 3 ডিজিটওয়ালা। এখানে যদি আমি 0 দিই, একদম পূর্ণ সংখ্যা যে 45। এখানে যদি আমি 54 পয়েন্ট সামথিং দিই, অ্যাকুরেট 55। ঠিক আছে, যদি এটা আবার ইয়ার কম থাকে, একটু 54.4 থাকে, এটাকে 54-এ নিয়ে আসবে। আর যদি 5-এর বেশি থাকে, ধরেন 6 বা 7 এরকম, এটা কী করবে, 55-এ নিয়ে যাবে। এটার জন্যই মাঝে মধ্যে রাউন্ড ফিগারটা ইউজ হয়, রাউন্ড ফাংশনটা, জাস্ট রাউন্ড করে ফেলার জন্য। যখন বড় কোনো নাম্বার থাকে ওটাকে আপনি চাইতেছেন অটোমেটিক বারবার ইনক্রিজ ডেসিমাল ডিক্রিজ ডেসিমাল না করে একবারে ওটাকে রাউন্ড ফিগারে নিয়ে আসা, ওর জন্য এটাকে একটা রাউন্ড ফিগারের মধ্যে বসায় দেওয়া যায়। বুঝতে পারছেন? আর আরেকটা ফাংশন হলো আমাদের কনক্যাটিনেট ফাংশন। ঠিক আছে, কনক্যাটিনেট ফাংশন, কনক্যাটিনেট মানে হলো সংযুক্ত করা। ঠিক আছে, কনক্যাটিনেট মানে হলো সংযুক্ত করা, অর্থাৎ দুইটা সেলের মধ্যে যখন ডাটা থাকবে বা একাধিক সেলের মধ্যে যখন ডাটা থাকবে, ওই ডাটাগুলোকে সংযুক্তকরণের জন্য, ঠিক আছে, ওই ডাটাগুলোকে সংযুক্ত করার জন্য কনক্যাটিনেট ফাংশনটা ইউজ করা হয়। যেমন ধরেন এগুলোকে ডিলিট করে দিই। যেমন ধরেন আমার এখানে একটা নাম আছে আবির, এখানে একটা নাম আছে মাহমুদ, দুইটা নাম আছে, মানে কি ফার্স্ট নেম আর একটা হলো লাস্ট নেম, ফার্স্ট নেম আর লাস্ট নেম। এখন আপনি চাইতেছেন যে একটা সেলের মধ্যে এই দুইটা সেলের ডাটাকে সংযুক্ত করবেন। এটা ওই যে যোগ বিয়োগের মতো সংযুক্ত না, জাস্ট কি পাশাপাশি রাখা, সে যোগ বিয়োগ করবে না, জাস্ট পাশাপাশি রাখবে, এই জন্য কনক্যাটিনেট ইউজ হয়। ঠিক আছে, এখানে আপনি বলতে পারেন যে কনক্যাটিনেট এরপর টেক্সট 1 কমা টেক্সট 2, যে টেক্সট 1 ধরে সিলেক্ট করলাম এটা, কমা দিয়ে বললাম এইটা, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এই দেখেন একসাথে কি হয়েছে, জোড়া লেগে গেছে। এটার মধ্যে আবার যদি স্পেস সহ চান বা কোনো ফরম্যাটিং চান তখনও করতে পারেন, যে ইকুয়াল কনক্যাটিনেট, প্রথমে আমি কি করলাম, ধরেন টেক্সট 1টা বসাইলাম সিলেক্ট করে, এখানে টেক্সট 1টা আসবে। এরপরে কমা দিয়ে আমি কি করলাম, একটা কোটেশন দিয়ে একটা ব্ল্যাঙ্ক স্পেস, খালি কিছুই রাখলাম না এটার ভিতরে, জাস্ট কোটেশন দিয়ে একটু মাঝখানে খালি রাখলাম একটা গ্যাপ। এরপরে আবার আরেকটা সেল সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন নামও আসছে এবং মাঝখানে কি একটা স্পেসও আসছে। এটা যদি আমি টান দিই, দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে যদি আরও কোনো ডাটা থাকতো, যে মাহমুদ হাসান, মাহমুদ হাসান, দুইটা ডাটা কি করবে, একসাথে মিলাই দিবে, এটাকে বলা হয় কনক্যাটিনেট। এভাবে দুই বা দুইয়ের বেশি যদি আরও থাকে,
এখানে যদি তার ধরেন যে নেম এরকম থাকে, আরও ডাটা থাকে, 2টা থেকে 3টা 4টা থাকে, তাও আপনি এখানে B1 এর পর কমা দিয়ে আবার কোটেশন দিয়ে আরও একটা স্পেস দিয়ে আরও একটা সেলও যোগ করতে পারেন, যে এটা C1। হ্যাঁ, আবির মাহমুদ নেম 3টা একসাথে বসে পড়ছে। ঠিক আছে, 3টা একসাথে বসে পড়ছে। আরেকটা জিনিস আছে, এটা অনেক জায়গায় ইউজ হয়, ইন কেস আপনারা খেয়াল করবেন কিনা, যে অনেক জায়গায় ধরেন আপনি একটা নাম্বার থেকে একটা অংশ কাইটা নেবেন, নাম্বার থেকে একটা অংশ কাইটা নেবেন, ওই ক্ষেত্রে লেফট এবং রাইট একটা ফাংশন আছে, এটা ইউজ হয়। যেমন ধরেন একটা ফোন, একটা যে কোনো ফোন নাম্বার 01 হাবিজাবি সামথিং, এখন আমি চাইতেছি এরকম অনেকগুলো ফোন নাম্বার, অনেকগুলো ফোন নাম্বার, তো এই জায়গায় আমি প্রত্যেকটা নাম্বারের থেকে লাস্টে 4 ডিজিট লাগবে, আমার প্রত্যেকটা নাম্বার থেকে লাস্টের 4 ডিজিট লাগবে। ওই ক্ষেত্রে এটা ইউজ করা হয়, যে ইকুয়ালস কোন সাইড থেকে লাগবে, প্রথম দিকে লেফট সাইড থেকে 4 ডিজিট নাকি রাইট সাইড থেকে 4 ডিজিট। যদি লেফট সাইড থেকে লাগে তখন আপনি বলবেন যে লেফট এই টেক্সট, এবং কয়টা ক্যারেক্টার লাগবে, ধরেন 3টা ক্যারেক্টার লাগবে, এই যে 1 2 5 1 2 5 প্রথম 3টা ক্যারেক্টার। সেম ভাবে রাইট, রাইট দিয়ে যদি বলেন তাহলে কি লাস্টের দিক থেকে আসবে, লাস্টের থেকে আপনার যে কয়টা ডিজিট 3টা 4টা 5টা চলে আসবে, ধরে টান দিবেন সবগুলোর কি লাস্টে 4 ডিজিট চলে আসবে। ঠিক আছে, এজন্য লেফট এবং রাইট ফাংশনটা ইউজ করা হয়। ঠিক আছে, এবার আসি পাওয়ার পয়েন্টে। ঠিক আছে, পাওয়ার পয়েন্ট কী জিনিস, আমরা সফটওয়্যারটার নাম সবাই জানি। পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কেন ইউজ করা হয়, বিভিন্ন টাইপের প্রেজেন্টেশন, আকর্ষণীয় কি প্রেজেন্টেশন তৈরি করার জন্য। আর প্রেজেন্টেশন কেন তৈরি করে, কোনো কিছু প্রেজেন্ট করার জন্য। আপনি মানে এক্সেলে আমরা যে ড্যাশবোর্ডগুলো করছিলাম, এক্সেলে ড্যাশবোর্ড কী ছিল, মানে ইয়ের জন্য, মানে অফিসিয়াল ইউজের জন্য, আপনার কিছু ডাটা রিলেটেড জাস্ট ক্যালকুলেশন নাম্বার এগুলা প্রেজেন্ট করার জন্য, হিসাব নিকাশ করার জন্য। ঠিক আছে, যেটার মধ্যে ক্যালকুলেশন আছে, হিসাব নিকাশ কম বেশি এরকম। আর পাওয়ার পয়েন্টটা ইউজ হয় মূলত এই হিসাব নিকাশ বাদে কোনো একটা স্পেসিফিক টপিক, একটা বিষয়ে। ঠিক আছে, একটা বিষয়, আপনার একটা কোম্পানি হইতে পারে, একটা স্কুল হইতে পারে, আপনার একটা বেড়াইতে গেছেন একটা এরকম টপিকের উপর, বা একটা প্রোডাক্টের উপর, যে একটা কম্পিউটারের উপর একটা প্রেজেন্টেশন। তো একটা টপিকের উপর কি করা হয়, প্রেজেন্টেশন তৈরি করার জন্য পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ইউজ করা হয়। কি অবস্থা, পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ইউজ করা হয়। আর আমরা যখন ওই মাইক্রোসফট অফিস ইনস্টল করছিলাম তখন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব একসাথে ইনস্টল হয়ে গেছিলো। আমরা যদি এখানে পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করি, পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা চলে আসবে। ঠিক আছে, পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা চলে আসবে। পাওয়ার পয়েন্টের উপরে আমাদের 2টা ক্লাস আছে। ঠিক আছে, 2টা ক্লাস আছে। তো আজকের যে ক্লাসটা, আজকের ক্লাসটাতে আমরা দেখব স্ট্যাটিক প্রেজেন্টেশন কিভাবে বানায়, যেটার মধ্যে আসলে অ্যানিমেশন বা ট্রানজিশন ওইগুলো নাই। স্ট্যাটিক প্রেজেন্টেশন কিভাবে বানায়। আর নেক্সট যে ক্লাসটা আছে, নেক্সট ক্লাসটাতে আমরা দেখব ওইটার মধ্যে কিভাবে অ্যানিমেশন, ট্রানজিশন এগুলা ইউজ করা যায়। ঠিক আছে, বিভিন্ন টাইপের অ্যানিমেশন অ্যান্ড ট্রানজিশন এগুলা কিভাবে স্লাইডের মধ্যে ইউজ করা যায়। তো একটা স্লাইড তৈরি করার জন্য যে ইন্টারফেসটা, মানে পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে যে ইন্টারফেসটা আসবে, এটা ইউজুয়াল অন্য সফটওয়্যারগুলোর মতোই। এই পাশে রিসেন্ট যেগুলো ওপেন করছিলাম আমি ওইগুলো আছে, নিচে ওপেন আদার প্রেজেন্টেশনস, এটা হলো কি আপনার কম্পিউটারে অন্য কোনো স্লাইড আছে ওইটা ওপেন করার জন্য। ঠিক আছে, কম্পিউটারে অন্য কোনো স্লাইড আছে ওইটা ওপেন করার জন্য। আর এই পাশে কিছু টেমপ্লেট দেওয়া আছে, সাথে কি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। তো আমরা এখন কাজ করব ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে, মানে একদম শুরু থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে। আর টেমপ্লেট হলো কি কিছু ডিজাইন করা থাকে, আপনি জাস্ট ওখানে নাম ঠিকানা, মানে নামের জায়গায় আপনার নাম, ঠিকানা জায়গায় আপনার ঠিকানা বসায়া ইউজ করতে পারেন। ঠিক আছে, তো একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নেই। তো একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন মানে হলো আমাদের একটা সিঙ্গেল স্লাইড। ঠিক আছে, একটা সিঙ্গেল স্লাইড, একটা স্লাইডের মধ্যে অনেকগুলা, মানে প্রেজেন্টেশনের মধ্যে অনেকগুলা কি থাকে, স্লাইড থাকে। একটা প্রেজেন্টেশনের মধ্যে অনেকগুলা স্লাইড থাকে। তো বাই ডিফল্ট যখন আপনি ক্রিয়েট করেন তখন একটা স্লাইড থাকে আমাদের ইয়ের মতো, ওই মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা পেজে দেওয়া থাকে, যে একটা খাতার মধ্যে অনেকগুলা পেজ আর শুরুতে একটা পেজ দেওয়া থাকে। এরপর আপনি যখন আস্তে আস্তে লিখতে থাকেন তখন নতুন নতুন পেজ অ্যাড হইতে থাকে। ঠিক আছে, তখন নতুন নতুন পেজ অ্যাড হইতে থাকে। তো এখানেও সেমভাবে একটা স্লাইড দেওয়া আছে, আপনি যখন আস্তে আস্তে আরও স্লাইড নেবেন তখন নতুন নতুন স্লাইড অ্যাড হইতে থাকবে। ঠিক আছে, নতুন নতুন স্লাইড অ্যাড হইতে থাকবে। তো পাওয়ার পয়েন্টে একটা স্লাইড বানানোর জন্য মূলত কি কি লাগে,
পাওয়ার পয়েন্ট একটা স্লাইড বানানোর জন্য মূলত কি কি লাগে? আমার একটা প্রেজেন্টেশনের জন্য বা কোনো কিছু উপস্থাপন করার জন্য আমার বেসিক্যালি তিনটা জিনিস লাগে। যে কোনো কিছু প্রেজেন্ট করতে গেলে আপনার তিনটা জিনিস অনেক বেশি ইউজ হয়। তিনটা জিনিস কি কি? প্রথমত আপনার ইউজ হয় টেক্সট। টেক্সট হলো একদম মনে করেন ম্যান্ডেটরি। একটা কিছু আপনি প্রেজেন্ট করবেন, ওটা সম্পর্কে আপনার অবশ্যই টেক্সট লাগবে। ঠিক আছে, ওটার জন্য অবশ্যই আপনার টেক্সট লাগবে যে এই বিষয়, একটা বিষয় আপনি প্রেজেন্ট করবেন, এই বিষয়টা কি, এটা কি কাজে লাগে, এটা কিভাবে ইউজ হয়। ধরেন পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা নিজে নিয়ে যদি কেউ বলে যে একটু প্রেজেন্ট করেন এই সফটওয়্যারটাকে, তখন আপনার কি করতে হবে যে এটা একটা সফটওয়্যার যেটা উইন্ডোজে ইউজ হয়, কম্পিউটারে ইউজ হয়। আবার এই সফটওয়্যারটা দিয়ে আমরা কোনো কিছু প্রেজেন্ট করতে পারি, কোনো ইনফরমেশন, ইনফোগ্রাফিক এগুলো দিয়ে তৈরি করতে পারি। এভাবে প্রেজেন্ট করার জন্য কি লাগে? টেক্সট লাগে। আরেকটা জিনিস লাগে কি? ইমেজ। ওই প্রোডাক্ট রিলেটেড কিছু ইমেজ আপনি এখানে ইনসার্ট করতে পারেন প্রেজেন্ট করার জন্য। আরেকটা জিনিস হলো শেপ। এই যে ইনফোগ্রাফিক তৈরি করবেন, ইনফোগ্রাফি তৈরি করার জন্য কি লাগে? অবশ্যই শেপ লাগে। ঠিক আছে, তো তিনটা জিনিস ম্যান্ডেটরি আপনার, টেক্সট, ইমেজ অ্যান্ড শেপ। আপনি যদি টেক্সট, ইমেজ অ্যান্ড শেপগুলোকে সুন্দর মতো বসাইতে পারেন, আপনি যে কোনো বিষয়ের উপর প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। ঠিক আছে, যে কোনো বিষয়ের উপর প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। প্রেজেন্টেশনের ডিজাইন কোনো ম্যান্ডেটরি না, এটা আপনি নিজের মতো করে ডিজাইন করবেন, অথবা গুগলে অনেক রকমের ডিজাইন আছে সুন্দর সুন্দর, যেমন পাওয়ার পয়েন্ট স্লাইড ডিজাইন। ঠিক আছে, টেমপ্লেট না কিন্তু ডিজাইন দেখার জন্য আপনাদের। ঠিক আছে, এই যে ডিজাইনগুলো দেখতেছেন এই প্রত্যেকটাই কি বিভিন্ন রকমের ডিজাইন, এগুলা প্রেজেন্টেশনের মধ্যে ইউজ করা যায়। যেমন এটা কিন্তু একটা স্লাইড না, এই যে এখানে যে দেখতেছেন এটা কিন্তু একটা সিঙ্গেল স্লাইড না, আলাদা আলাদা স্লাইড। এইটা একটা ধরেন স্লাইড 1, টাইটেল অফ ইউর প্রেজেন্টেশন। প্রথম স্লাইডে বেশিরভাগ এটাই থাকে, একটা হেডিং বা টাইটেল থাকে যে আপনার প্রেজেন্টেশনটা কি সম্পর্কে, কি নিয়ে আপনার প্রেজেন্টেশনটা। তারপরে ধরেন যে আপনি ওই প্রেজেন্টেশনের যে অংশগুলো বিভিন্ন বিভিন্ন অংশ করে ভাগ করে নিলেন। ঠিক আছে, দেন পাওয়ার পয়েন্ট একটা সফটওয়্যার নিয়ে যদি প্রেজেন্টেশন বানান, এই প্রথমে একটা স্লাইড বানাইলেন যে এই সফটওয়্যারটা কি, কি কাজে লাগে এটা। তারপর সেকেন্ডে দিলেন যে এটা কিভাবে ইউজ করে। 3 নম্বরে ধরেন এটার আরও কিছু অংশ, যেমন স্ট্যাটিক ডিজাইন কীরকম, অ্যানিমেশন কীভাবে অ্যাড করে। আরেকটা স্লাইড বানালেন ট্রানজিশন কীভাবে অ্যাড করে, এবং তারপরে একটা ধরেন থ্যাংক ইউ নামে একটা স্লাইড অ্যাড করলেন। তো এইভাবে অনেকগুলা স্লাইড মিলে কি একটা প্রেজেন্টেশন হয়। ঠিক আছে, অনেকগুলা স্লাইড মিলে একটা প্রেজেন্টেশন হয়। ঠিক আছে, স্ক্রিন, বাকিরা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? মানে সবাই দেখতে পাচ্ছেন নাকি সবাই দেখতে পাচ্ছেন না? একটু মেসেজ দেন তো, বাকিরা কি দেখতে পাচ্ছেন নাকি কেউ স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, তাহলে আপনার ওখানে সম্ভবত অন্য কোনো স্ক্রিন, হ্যাঁ হয়তো বা অন্য কোনো স্ক্রিন পিন হয়ে আছে। ঠিক আছে, তো এরকম ইমেজ, টেক্সট, হ্যাঁ ইমেজ, টেক্সট এবং শেপ দিয়ে আমরা কি করতে পারি? একটা স্লাইড ডিজাইন করতে পারি। তো একটা স্লাইড নর্মালি কি থাকে? ল্যান্ডস্কেপ ডিজাইন ইয়াতে থাকে, মানে যখন আপনি ওপেন করেন একটা ব্ল্যাঙ্ক স্লাইড, এটা নর্মালি ল্যান্ডস্কেপেই থাকে। তবে আপনি এটাকে আপনার মতো করে চাইলে চেঞ্জ করতে পারেন। স্লাইডের সাইজ কি করা যায়? চেঞ্জ করা যায়। আর একটা স্লাইড যখন আপনি নেন, এই যে ক্লিক টু অ্যাড টাইটেল অ্যান্ড ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এই দুইটা নামে দুইটা বক্স প্রত্যেকটা স্লাইডে কি হয়? বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে থাকে। এটা আপনি প্রয়োজন হলে ইউজ করতে পারেন। যেমন দিস ইজ মাই প্রেজেন্টেশন। ঠিক আছে, এখানে ধরেন দিলেন প্রেজেন্টেড বাই আবির মাহমুদ, এরকম। এটাকে এভাবে ইউজও করতে পারেন, অথবা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন, তাহলে আপনার কাছে এরকম সাদা একদম হোয়াইট একটা পেজ চলে আসবে। এবার এই পেজটাকে যদি আপনি, মানে পেজের সাইজটা যদি আপনি চেঞ্জ করতে চান, পেজের সাইজটা যদি চেঞ্জ করতে চান, আপনাকে যাইতে হবে এই ডিজাইনের মধ্যে। পেজের সাইজ চেঞ্জ করতে গেলে যাইতে হবে কোথায়? ডিজাইনের মধ্যে একদম লাস্টে গেলে দেখবেন স্লাইড সাইজ। স্লাইড সাইজ, যদি এখানে দুইটা স্লাইড সাইজ দেওয়া আছে, একটা 4:3, 4:3, আরেকটা কত জানো? 16:9। ঠিক আছে, একটা 4:3 আর একটা 16:9। তো এটা সিলেক্ট করার পর এরকম একটা অপশন আসবে। ঠিক আছে, ইউ আর স্কেলিং টু এ নিউ সাইজ, নিউ স্লাইড সাইজ, would you like to maximize the size of your content or scale it down to ensure it will fit into the new slide? এটার মানে বোঝায় যে আপনার, ধরেন আপনি একটা স্লাইড অলরেডি ডিজাইন করছেন, একটা স্লাইডের মধ্যে অলরেডি ডিজাইন করছেন। ঠিক আছে, তো একটা ছবি বসাইছেন, অনেক বড় একটা ছবি।
তো এখন নতুন যে স্লাইড সাইজটা আমরা নিতেছি এটা কিন্তু আগেরটা থেকে ছোট। আগেরটা ছিল কি 16:9, এটা হলো 4:3, এটা থেকে একটু ছোট হবে পাশাপাশি। তো এই জন্য বলতেছে যে আপনার এই স্লাইডটা কিন্তু আগের যে স্লাইডটা আপনার ছিল তার থেকে কিন্তু একটু ছোট হয়ে যাবে। তো যেহেতু স্লাইডটা ছোট হয়ে যাবে, আগের ইমেজে যেই মানে আগের স্লাইডে যে ইমেজ ছিল বা কন্টেন্ট ছিল ওইগুলা কি ওই সাইজেই থাকবে নাকি ছোট হয়ে চলে আসবে, এটা জিজ্ঞেস করার জন্য। এটা যদি আপনি ম্যাক্সিমাইজ সিলেক্ট করেন, আপনার আগের ছবির সাইজ অ্যাকচুয়াল যেমন আছে তেমনই থাকবে। আর যদি এনশিওর ফিট দেন তাহলে ওই ছবিটা ধরেন ছোট হয়ে আপনার ওই ইয়ার মধ্যে চলে আসবে, স্লাইডের মধ্যে চলে আসবে। ঠিক আছে, যেমন ধরেন যে আমি এখানে একটা ছবি ইনসার্ট করি, এই যে ইনসার্টে ক্লিক করে ইনসার্ট থেকে পিকচার, ইনসার্ট ট্যাবের থেকে পিকচার, একটা বড় একটা ইমেজ নেই এখানে, ইমেজ ধরেন এরকম বড় একটা ইমেজ নিলাম, একবারে কর্নারে রাখলাম, ইমেজটাকে টান দিয়ে ফুল স্লাইড, পুরো স্লাইডের সমান করে নিলাম। এরকম ডানে বামে পুরো স্লাইডের সমান কি করলাম, একটা ইমেজ নিলাম। এখন এই অবস্থায় আমি যদি আবার এই ডিজাইন থেকে গিয়ে স্লাইডের সাইজটা ছোট করি, ছোট করার পর যদি বলি এনশিওর ফিট, দেখেন আমার ছবি কিন্তু কি হয়েছে, ছোট হয়ে ওই স্লাইডের ভিতরে আছে, স্লাইডের বাইরে যায়নি। আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, এখন আবার চেক করি, যদি আমি ইনশিওর ফিট না দিয়ে ম্যাক্সিমাইজ দিতাম, দেখেন আমার ছবি কি স্লাইডের বাইরে চলে গেছে না? এই যে আমার স্লাইড হলো কিন্তু এতটুকু, যে নিচে উপরে সাদা অংশটা দেখা যাইতেছে, এই জায়গাগুলো কি বাইরে চলে গেছে। ঠিক আছে, তো যদি আগের থেকে কোনো ইমেজ থাকে তাহলে আপনি ইনশিওর ফিট দিলে ওইগুলো ছোট হয়ে স্লাইডের ভিতরে চলে আসবে। ঠিক আছে, ছোট হয়ে স্লাইডের ভিতরে চলে আসবে। তো স্ট্যান্ডার্ডই ওয়াইড স্ক্রিনই থাকে আর প্রেজেন্ট করার জন্য। আর এছাড়াও যদি আরও কোনো সাইজ লাগে, আপনি নিচে যে কাস্টম সাইজ আছে এখানে আরও অনেকগুলো সাইজ আছে, যেমন এই যে A4 পেপারের সাইজ আছে, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, যে এনশিওর ফিট ম্যাক্সিমাইজ দিলাম, এরকম সাইজ চেঞ্জ করতে পারেন। তো আমরা নর্মালি ওয়াইড স্ক্রিনেই কাজ করি। ঠিক আছে, স্লাইড কিন্তু ম্যাক্সিমাম ওয়াইড স্ক্রিনেই থাকে। ঠিক আছে, এরপরে ওয়াইড স্ক্রিনে ডিজাইন করব, কীরকম ডিজাইন করব। ঠিক আছে, ওয়াইড স্ক্রিনে কীরকম ডিজাইন করবো, ধরুন আমরা এখান থেকে একটা ডিজাইন দেখে নিই আবার, তো কীরকম একটা ডিজাইন করা যায়। কয়েকটা ডিজাইনই দেখা যায়, ধরেন এরকম একটা ডিজাইনই ধরেন করবেন আপনি, এরকম একটা ডিজাইন করবেন। তখন কি করতে হবে, সর্বপ্রথম কি লাগবে, আমার কিছু শেপ লাগবে। এই যে বক্সগুলো কালারগুলো দেখতেছেন এগুলো কিন্তু বেসিক্যালি শেপ, এগুলো বিভিন্ন টাইপের কি শেপ। তো শেপ নেওয়ার জন্য সর্বপ্রথম আমার যেতে হবে কোথায়, হোম ট্যাবে। হোমের মধ্যে দেখবেন এই যে এখানে শেপ দেওয়া আছে, অথবা ইনসার্ট ট্যাবের মধ্যেও কিন্তু এই যে শেপ নামে আলাদা একটা প্যানেল দেওয়া আছে। ঠিক আছে, ইনসার্টের মধ্যে শেপ নামে একটা প্যানেল দেওয়া আছে, এখান থেকে আমরা শেপ ইউজ করতে পারি। ধরুন এইরকম একটা শেপ নিলাম পুরো স্লাইডের সমান। আর শেপ নেওয়ার পর এখানে আছে ফরম্যাট অপশন চলে আসবে। একটা শেপ যখন সিলেক্ট করবেন না, এই যে শেপ সিলেক্ট করলাম, এই দেন ফরম্যাট অপশন চলে আসছে, মানে শেপের যে ফরম্যাটিংগুলো আপনার করা লাগবে। তো শেপের ফরম্যাটিং মূলত কয় রকম, এই যে এই 3 রকম, একটা হলো আমার শেপের ফিল, আরেকটা শেপের আউটলাইন, আরেকটা কি শেপের বিভিন্ন ইফেক্ট। তো এই শেপের কালার যদি চেঞ্জ করতে চাই, শেপ ফিলটা চেঞ্জ করে দিলেই হবে, অন্য কোনো একটা কালার দিয়ে দিলাম, এরকম যে কোনো একটা কালার। এরপর শেপের আউটলাইন, মানে আউটলাইন মানে হলো বর্ডার, এখানে আপনি নো বর্ডার বললে বর্ডার চলে যাবে। আর যদি কোনো কালার অ্যাড করেন তাহলে ওই কালারের বর্ডার অ্যাড হবে, খুবই চিকন হয়ে অ্যাড হইতেছে, বোঝা যাইতেছে না হয়তো, এটা একটু মোটাও করতে পারেন, উইথ থেকে বর্ডারটাকে একটু চওড়া করে দিতে পারেন এরকম, যে এখন কিন্তু বর্ডারটা বোঝা যাইতেছে এই যে। ঠিক আছে, আপাতত আমরা এটাকে নো আউটলাইন রাখলাম, এখন এরপর কি করছে, এখানে নো আউটলাইনের পর উপরে আরো দুইটা শেপ অ্যাড করছে, এখন এরকম শেপ তো নাই, এরকম শেপ কিন্তু পাওয়া যায় না। তো এরকম শেপ কি করতে হবে, যখন দেখবেন যে ওই অ্যাকচুয়াল শেপ নাই, ওই রকম শেপ আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। কিভাবে ক্রিয়েট করব, এই যে শেপটা, এটা আলটিমেটলি কিন্তু একটা সার্কেল, খেয়াল করেন এটা কিন্তু একটা কি সার্কেল। কেমন সার্কেল, এইরকম একটা সার্কেল। সার্কেলের একটা অংশ কি হয়েছে স্লাইডের ভিতরে, আর বাকি অংশটা আমার স্লাইডের বাহিরে। এই কাজটা আমি এখানে করতে পারি কিভাবে, একটা শেপ নিব, আগে ডিজাইন থেকে একটা ইনসার্ট থেকে একটা শেপ নিলাম, সার্কেল শেপ, এইরকম একটা ধরেন সার্কেল শেপ। এটাকে আপনি ধরেন অ্যাকচুয়াল, এখানে দুটো জিনিস আছে, একটা হলো আপনি যদি একটা সার্কেল নেওয়ার পর, এই যে সার্কেল নিলাম এখান থেকে,
যদি এমনি টান দেন সার্কেল ডিমের মতো হবে, লম্বাটে হবে, যে কোনো টাইপের সে বানাইতে পারবেন। আর যদি অ্যাকচুয়াল সার্কেল চান, যে অ্যাকচুয়াল এরকম সার্কেল, তো অ্যাকচুয়াল সার্কেল বানানোর জন্য শর্টকাট হলো কি আপনি যখন সার্কেলটা টান দিবেন তখন কিবোর্ডের শিফট বাটন প্রেস করে রাখবেন। এখন দেখেন এখন কিন্তু আর ডিমের মতো হবে না, বড় হবে ছোট হবে, বাট একদম অ্যাকুরেট সার্কেল থাকবে। ঠিক আছে, একদম অ্যাকুরেট সার্কেল থাকবে। এখন তো আমার অ্যাকুরেট সার্কেল দরকার না, একটু চ্যাপ্টার সার্কেলই দরকার। আর এটাকে এখান থেকে রোটেট, এই যে উপরে একটা সার্কেল আছে এটাকে ধরে এইভাবে রোটেট করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনার যতটুকু দরকার বানাইয়া আপনি একদম কর্নারে রেখা দিলেন। এরকম রাখলেন। এখন আপনার স্বাভাবিকত মনে হবে যে সার্কেলের এই যে অংশটা বাহির, এটা তো দেখতে সার্কেলের মতো লাগতেছে না। বাট আপনি যখন এই স্লাইডটাকে প্রেজেন্ট করবেন, তখন কিন্তু এই যে বাড়তি অংশটা মানে স্লাইডের বাহিরে যা আছে, এই যে বাহিরে যে অংশটা, এগুলো কোনো কিছুই ভিজিবল হবে না। ঠিক আছে, এখন স্লাইডটা প্রেজেন্ট করার পর কেমন লাগবে, মানে যখন প্রেজেন্ট করবেন তখন কেমন দেখাবে, ওটার জন্য কি করতে হবে? ওইটার জন্য এই যে নিচে স্লাইড শো নামে একটা বাটন আছে, নিচে যে জুম স্ক্রল বারটা ছিল তার পাশেই স্লাইড শো নামে একটা বাটন আছে। এই বাটনটাতে ক্লিক করলে আপনার স্লাইডটা কি হবে? প্রেজেন্ট হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আর সার্কেলের বাহিরে কি আছে না আছে দেখার কোনো সুযোগ নেই, জাস্ট স্লাইডের ভিতরে যা আছে সেটাই দেখা যাবে। ঠিক আছে, স্লাইডের ভিতরে যেটা আছে সেটাই এখানে দেখা যাবে। ঠিক আছে, এখন এই যে একটা স্লাইডের মধ্যে কি করছে, গাঢ় কালার দিয়ে ফেলছি। আচ্ছা, কালারগুলো আমি যে কোনো র্যান্ডম কালার ইউজ করি, অথবা এমনও করতে পারেন অ্যাকুরেট কালার যদি চান তখন যেটা করতে পারেন যে আপনি এই জায়গাটা একটা সেভ করে নিলেন, ছবিটাকে সেভ করে নিলেন। সেভ করে এই ছবিটাকে ইনসার্ট করে নিব, এখানে ইনসার্ট পিকচার থেকে এই ছবিটা ইনসার্ট করে নিলাম, মানে রাইখা নিলাম জাস্ট কালারটা নেওয়ার জন্য। এইবার এই যে ব্যাকগ্রাউন্ডের শেপটা লাল কালার, এখানে আমি এই কালারটা চাইতেছি, তো কি করব? ব্যাকগ্রাউন্ডের শেপটা সিলেক্ট করব, এরপর এই যে শেপ ফিলে যাব, এখানে দেখেন আই ড্রপার নামে একটা অপশন আছে। ঠিক আছে, আই ড্রপার কি করে? আই ড্রপার সিলেক্ট করার পরেই দেখেন আমি যেখানেই আমার মাউসটা নিতেছি ওখানে কালার দেখাইতেছি, কি কালার, এই কালার। তো আমি এটার উপর নিয়ে আসলাম, এখান থেকে যে কোনো কালার যদি আমি চাই সিলেক্ট করতে পারি, ওই কালারটাই কি হবে? ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। সেম ভাবে এই শেপের ক্ষেত্রে আমি শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, আই ড্রপার, এই কালারটা। ঠিক আছে, এরকম। আর তার নিচে আরেকটা শেপ আছে এরকম, ওই শেপটার জন্য কি করব? আমি এটাকে ডুপ্লিকেট করে ফেলতে পারি একটা শেপকে। ঠিক আছে, একটা শেপকে ডুপ্লিকেট করা যায়। একটা শেপকে আপনি দুইভাবে ডুপ্লিকেট করতে পারেন, একটা হলো যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি করে আবার পেস্ট করা, এই যে দুইটা শেপ হয়ে গেছে, এই যে একটা শেপ, দুইটা শেপ। আর এটাকে কিবোর্ডের ডিলিট বাটন দিয়ে ডিলিট করে ফেলতে পারেন। আরেকটা শর্টকাট হলো যখন একটা শেপকে আপনি ডুপ্লিকেট করবেন, জাস্ট কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে শেপটা ধরে টান দিবেন, দেখবেন দুইটা হয়ে গেছে। কিবোর্ডের কি কন্ট্রোল ধরে, আর যদি কন্ট্রোল ধরে মাউস স্ক্রল করেন আপনার স্লাইডটা এরকম ছোট বড় হবে। যখন এরকম শেপ নিয়ে কাজ করবেন তখন স্লাইডটা একটু ছোট করে নেবেন। ঠিক আছে, তখন এভাবে শেপ নিয়ে কাজ করবেন তখন স্লাইডটাকে একটু ছোট করে নেবেন। এবার এইটাকে ধরেন আমরা একটু রোটেট করে নিলাম। রোটেটের ক্ষেত্রে এই কাজটা করতে পারেন, যখন রোটেট করবেন না কিবোর্ডের শিফট ধরে নেবেন। ঠিক আছে, এটার কালারটা চেঞ্জ করে নেই, শেপ ফিল, আই ড্রপার, এই কালারটা এরকম। এখন একটা প্রবলেম হয়েছে এখানে, কি প্রবলেম? যে আমার এই যে গাঢ় নীল কালার, এটা কিন্তু ছিল নিচে, গাঢ় নীল কালার যে স্লাইডটা, এটা কিন্তু ছিল কোথায়? এই স্লাইডের নিচে, এই ব্লুটা ছিল উপরে। এখন এই যে অ্যারেঞ্জমেন্টটা, যে লালটা একদম পিছনে থাকবে, তারপর আমার এই ব্লুটা থাকবে, তার উপরে সবার উপরে থাকবে এই হালকা ব্লুটা, এই অ্যারেঞ্জমেন্টগুলো কোথা থেকে করব? এই অ্যারেঞ্জমেন্টগুলো করার জন্য এই উপরের দিকে তাকাইলে দেখবেন অ্যারেঞ্জ নামে, হোম ট্যাবের মধ্যে অ্যারেঞ্জ নামে একটা অপশন দিয়ে দিছে। ঠিক আছে, অ্যারেঞ্জের মধ্যে কি কি আছে? ব্রিং টু ফ্রন্ট, সেন্ড ইট টু ব্যাক, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, অ্যালাইনমেন্ট এবং রোটেট। ঠিক আছে, এগুলোকে আপনি 90 ডিগ্রি রোটেট করতে পারেন, ফ্লিপ করতে পারেন, ফ্লিপ হরিজন্টালি, ফ্লিপ ভার্টিক্যালি। ঠিক আছে, এখন এই ব্লুটাকে আমার কি করতে হবে? এই যে লালটা এবং এই যে নীলটা, এই দুটার মাঝখানে নিয়ে যেতে হবে। তার মানে এটাকে পিছনে পাঠাইতে হবে। পিছনে পাঠানোর জন্য আমরা দুইটা কাজ করতে পারি, এটাকে পিছনে পাঠাইতে পারি অথবা এটাকে সামনে নিয়ে আসতে পারি, একই জিনিস। ঠিক আছে, যদি আমরা এটাকে সামনে আনি, এটাকে ধরে বলবো অ্যারেঞ্জ ব্রিং টু
ফ্রন্ট, ঠিক আছে, ব্রিং টু ফ্রন্ট। এখানে দুইটা জিনিস আছে, একটা হলো ব্রিং টু ফ্রন্ট আর একটা হলো ব্রিং ফরওয়ার্ড, ঠিক আছে, ব্রিং ফরওয়ার্ড। আর এই দুইটা ডিফারেন্স হলো, যদি ব্রিং টু ফ্রন্ট দেন তাহলে ব্রিং দ্য সিলেক্টেড অবজেক্ট ইন ফ্রন্ট অফ অল অবজেক্ট, মানে এখানে উপরে যদি আরও কতগুলো লেয়ার থাকতো সবার উপরে নিয়ে আসতো, মানে একবার উপরে নিয়ে আসে। আর ফরওয়ার্ড মানে হলো এক ধাপ করে, একটা একটা করে লেয়ার উপরে উপরে আসবে, মানে সামনের দিকে আসবে, ঠিক আছে। তো এখন ধরুন ব্রিং টু ফ্রন্ট দিলাম, এই দেখেন সামনে চলে আসছে। এটাকে যদি আবার বলি, মানে গাঢ় ব্লুটাকে যদি ধরে বলি অ্যারেঞ্জ সেন্ড ইট টু ব্যাক, দেখেন একদম পিছনে চলে গেছে। এটাকে আবার যদি বলি ব্রিং টু ফ্রন্ট, একদম উপরে চলে আসছে। এখন এক ধাপ পিছনে পাঠানোর জন্য কি করব, ব্যাকে পাঠাবো না, ব্যাক ওয়ার্ডে পাঠাবো। ব্যাক আর ব্যাকওয়ার্ড এটাও সেম কাজ করে। ব্যাকওয়ার্ড মানে এক ধাপ করে পিছনে পাঠানো, ঠিক আছে, এক ধাপ করে পিছনে পাঠানো। এরপর আসি, এখানে একটু শ্যাডোর একটা ব্যাপার আছে। এই যে ইমেজ কালারগুলো যেহেতু নিছি, ইমেজটার তো এখন আমাদের দরকার নেই, এখানে শ্যাডোর একটা ব্যাপার আছে। শ্যাডো ইউজ করার জন্য আমার কি করতে হবে, এই শেপের মধ্যে ইফেক্ট ইউজ করতে হবে, ঠিক আছে। এই শেপের মধ্যে কি ইফেক্ট ইউজ করতে হবে। ইফেক্ট কোথায়, এই যে শেপের নিচে শেপ ইফেক্ট। যখন শেপ সিলেক্ট করবেন তখনই কিন্তু এগুলো ইনেবল হবে, নাইলে ইনেবল হবে না, ঠিক আছে। তো শেপটাকে সিলেক্ট করে বললাম শেপ ইফেক্টস, শেপ ইফেক্টস, শেপ ইফেক্টস থেকে বললাম এই যে শ্যাডো, শেপ ইফেক্টস থেকে কি শ্যাডো, এবং শ্যাডো থেকে আমরা এখানে দুই টাইপের শ্যাডো আছে। এখানে কি দুই টাইপের শ্যাডো, দুই টাইপের না, তিন টাইপের শ্যাডো আছে টোটাল। একটা হলো আউটার শ্যাডো, আরেকটা হলো ইনার শ্যাডো, আরেকটা হলো পার্সপেক্টিভ শ্যাডো, ঠিক আছে। একটা হলো আউটার শ্যাডো, আরেকটা ইনার শ্যাডো, আরেকটা পার্সপেক্টিভ শ্যাডো। আউটার শ্যাডো মানে কি বোঝা যাইতেছে, আউটার শ্যাডো মানে বাইরের দিকে শ্যাডো, বাইরের দিকে যে নিচের কর্নারে এই পাশে এই পাশে শেপের সাথে হালকা একটু শ্যাডো আসতেছে, খেয়াল করেন, এটাকে বলা হয় আউটার শ্যাডো। আর আরেকটা হলো ইনার শ্যাডো, ইনার শ্যাডো মানে ভিতরের দিকে, মনে হবে শেপের ভিতরে, দেখেন শেপের কি ভিতরের দিকে ছায়াটা পড়তেছে। একটা হলো আউটার শ্যাডো, আরেকটা হলো ইনার শ্যাডো, আরেকটা হলো পার্সপেক্টিভ, ঠিক আছে। আরেকটা কি পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ মানে এটা ভেসে আছে, দেখেন শ্যাডোটা একদম আলাদা হয়ে বাইরে চলে গেছে, এরকম শ্যাডো। তো এটার জন্য আমরা ধরেন একটু হালকা আউটার শ্যাডো বসাইতে পারি। আবার আউটার শ্যাডো যদি কাস্টমাইজ করতে চান সেটাও পারেন, শেপ এফেক্ট থেকে শ্যাডো, শ্যাডো অপশন, এই যে শ্যাডোর একটা কি প্যানেল চলে আসবে, শ্যাডোর জন্য সাইডে একটা প্যানেল চলে আসবে। এখানে আপনার শ্যাডোর সাইজ বাড়াইতে কমাইতে পারেন, শ্যাডোটা কতটুকু ব্লার হবে সেটা বাড়াইতে পারেন, এরকম একদম এই যে হালকা ব্লার করে দিলাম অনেকখানি। শ্যাডোর অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন, শ্যাডোর ডিস্টেন্স চেঞ্জ করতে পারেন, শ্যাডোর ট্রান্সপারেন্সি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। সেম ভাবে ধরেন এই শ্যাডো, এই শেপটা, এটার মধ্যেও একটা শ্যাডো আমরা বসাই দিতে পারি, এটার মধ্যেও কি শেপ ইফেক্ট শ্যাডো, এটাকে দিলাম একটু উপর দিকে শ্যাডো, এরকম এইটারও সাইজ বড় করে দিলেন, ব্লার করে দিলেন, এরকম। এখন যদি এটাকে আমরা প্রেজেন্ট করি, এই দেখেন এখন কিন্তু মনে হইতেছে এগুলা সবগুলা ভেসে আছে, ঠিক আছে। শ্যাডো কমায় বাড়ায় আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন, ঠিক আছে। এখন এই যে খালি জায়গাটা, এখানে আমরা কি একটা টেক্সট বসাইতে পারি, এখানে আমরা একটা টেক্সট বসাইতে পারি, কেমন, টাইটেল অফ ইউর প্রেজেন্টেশন, টাইটেল অফ ইউর প্রেজেন্টেশন দিলাম, এখানে একটা, এখানে টেক্সট বসাবো কিভাবে, সেম ভাবে ইনসার্টে চলে যাব, এই যে ইনসার্ট শেপ ছিল না, শেপ বরাবর এদিকে দেখবেন টেক্সট বক্স লেখা আছে, শেপ বরাবর কি টেক্সট বক্স, টেক্সট বক্স দিয়ে আপনি এখানে টেক্সট বসাইতে পারেন। এখানে আবার একটা জিনিস আছে, আপনি যদি ডিরেক্ট শেপে ক্লিক করেন, মানে টেক্সট বক্স নিয়ে কোনো একটা শেপে ক্লিক করেন, তাহলে কি ওই শেপের ভিতরে টেক্সটের এরকম অপশন চলে আসবে। তো আমাদের তো এরকম শেপের ভিতর টেক্সট লাগবে না, আমার আলাদা টেক্সট লাগবে যেটা শেপের উপরে বসবে, ঠিক আছে। তার জন্য কি করব, একটা টেক্সট বক্স নিব একটু বাহিরে, এইখানে এইখানে ধরেন আমি লিখে নিলাম যে দিস ইজ মাই প্রেজেন্টেশন, ঠিক আছে, দেখা যাইতেছে না যদিও, এরকম দিস ইজ মাই প্রেজেন্টেশন। এইটাকে এবার আমরা এখান থেকে একটু ফন্ট সাইজ বাড়া নিলাম, ঠিক আছে। এগুলো তো আপনারা জানেন, ফন্ট সাইজ বাড়ানো, ফন্ট ফ্যামিলি কি জিনিস, ফন্টের কালার, ঠিক আছে। এখান থেকে আপনি একটা টাইটেল বসাইলেন, এখানে আপনি সুন্দর মতো একটা ফন্ট ইউজ করতে পারেন আপনার মতো, আপনার কাছে যেটা সুন্দর লাগে ওরকম একটা ফন্ট আপনি ইউজ করতে পারেন। চেষ্টা করবেন পুরো স্লাইডের মধ্যে একই টাইপের ফন্ট ইউজ করার, ঠিক আছে। শুধু হয়তো বা টাইটেলটা একটু অন্যরকম হইতে পারে, বাকি সব সেম রাখতে পারেন।
আর এটাকে এখন ডুপ্লিকেট করতে চাই, কিভাবে করব? শর্টকাটে জাস্ট কন্ট্রোল ধরে টান দিব, দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। এবার এটাকে আমি সিলেক্ট করে অন্য কিছু লিখে দিব যে প্রেজেন্টেড বাই ইউআই ল্যাব, এরকম। এখন এই যে দুইটা লাইন এটা এলোমেলো হয়ে গেল। এখন এই দুইটা লাইনকে আমি চাইতেছি যে একদম সেন্টার অ্যালাইনমেন্ট বা সমান এক লাইনে নিয়ে আসব। তখন কি করব? সেম ভাবে কিবোর্ডের কন্ট্রোল ধরে, বা সরি কন্ট্রোল না, শিফট ধরে, কিবোর্ডের শিফট ধরে দুইটা লেখাকে সিলেক্ট করব। শিফট ধরে কি দুইটা লেখাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেম অ্যারেঞ্জে যাব, অ্যালাইন অ্যালাইন সেন্টার, অ্যালাইন অ্যালাইন সেন্টারে, দেখেন সেন্টারে চলে আসছে। এখন দুইটা একদম সেন্টারে আছে। ঠিক আছে, এগুলাকে আবার আপনি গ্রুপও করে দিতে পারেন। যেমন এটাকে আমি দুইটাকে শিফট দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, কি হয়েছে? গ্রুপ হয়ে গেছে। কই গেল? এই যে গ্রুপ হয়ে গেছে। এখন এটাকেও আবার আমি কি করতে পারি? অ্যারেঞ্জ অ্যালাইন, এবার বলবো অ্যালাইন মিডল, তাহলে কি স্লাইডের একদম মাঝখানে চলে আসবে। আরেকটা শর্টকাট টেকনিক দেখাই দিই, যেটা হলো যে আমি যদি এটাকে আমি ডানে বামে সরাইতে চাইতেছি, এরকম এলোমেলো হয়ে যাবে না, ডানে বামে এভাবে উপর নিচে সরে যাবে। তো আমি চাইতেছি যেই লাইনে আছে এই লাইন বরাবরই একদম ডানে যাবে, উপরেও যাবে না নিচেও যাবে না, এই লাইন বরাবর কি ডানে বামে। তার জন্য যখন একটা কিছুকে মুভ করবেন তখন কিবোর্ডের শিফট বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন। এই যে শিফট ধরে যদি আমি এটাকে উপরে নিই, দেখেন ডানে বামে যাবে না, এই বরাবর কি বরাবরই উপর নিচে আসবে। ঠিক আছে। আর পাওয়ার পয়েন্টের আরেকটা সুবিধা হলো এটা অ্যালাইনমেন্ট অটোমেটিক বুঝে। যেমন আমি যখন এটাকে এখন শিফট ছাড়াই মুভ করতেছি, দেখেন হালকা লাল কালার একটা দাগ আসতেছে, দেখা যাইতেছে কিনা? আমি কিন্তু কোনো কি ধরি নাই, মানে শিফট শিফট কন্ট্রোল কিছুই ধরি নাই, জাস্ট মাউস দিয়ে এটাকে একটু হালকা করে, এমন উপর নিচে না, হালকা করে ডানে বামে মুভ করতেছি, দেখেন অটোমেটিক একটা ইয়ে আসতেছে, দাগ আসতেছে অ্যালাইনমেন্ট বোঝানোর জন্য, যেটা সমান লাইনে আছে। সেম ভাবে উপর নিচে নিতে গেলেও দেখেন এই যে একটা নির্দিষ্ট জায়গায় গেলে সে বুঝাবে যে না এই দুটো এখন দুটোর মাঝখানে আছে। ঠিক আছে, তো এটা পাওয়ার পয়েন্টের সুবিধা এগুলোতে প্রেজেন্টেশন বানাইতে। এবার এটার কালার, লেখার কালার এমনি রাখতে পারেন অথবা লেখার কালার চেঞ্জ করে দিতে পারেন এরকম। এখন যদি এটাকে একটু প্রেজেন্ট করি, দেখেন মোটামুটি একটা স্লাইডের মতো লাগতেছে। ঠিক আছে, এইভাবে বিভিন্ন স্লাইড ডিজাইন করতে পারেন। ধরেন আমি এখন নতুন একটা স্লাইড নিব, একটা স্লাইড ডিজাইন করলাম, দিস ইজ মাই প্রেজেন্টেশন। এখন আরেকটা স্লাইড নিব। আরেকটা স্লাইড নেওয়ার জন্য এই যে এই পাশে যে টাইমলাইনটা আছে, এই টাইমলাইনে আপনার স্লাইডগুলো শো করে। ঠিক আছে, এই টাইমলাইনে আপনার যে স্লাইডগুলো আছে এই স্লাইডগুলো শো করে। তো এখান থেকে আমি ক্লিক করে জাস্ট একটা এন্টার, কিবোর্ডের এন্টার প্রেস করবো, এই যে নতুন একটা স্লাইড চলে আসছে। আর এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস আসবে। ঠিক আছে, এটা কি করব? সিলেক্ট করে ডিলিট করে দিব, নতুন একটা। এভাবে আপনি যত খুশি স্লাইড নিতে পারেন। ঠিক আছে, ধরে রাখুন, দেখেন স্লাইড আসতে আছে, কত স্লাইড লাগবে। ঠিক আছে, সব স্লাইড আপনি যতগুলো স্লাইড, 115-20টা স্লাইড, অনেক স্লাইড হয়ে গেছে। এখান থেকে আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো স্লাইড সিলেক্ট করলাম, এরপরে জাস্ট কন্ট্রোল দিয়ে প্রথম স্লাইডটাকে বাদ দিলাম, কন্ট্রোল ধরে রেখা প্রথম স্লাইডটা বাদে বাকিগুলোকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এইভাবে স্লাইড ডিলিট করতে পারেন, অথবা জাস্ট ধরে এন্টার দিয়ে নতুন স্লাইড অ্যাডও করতে পারেন। ঠিক আছে, এখন ধরেন এরকম স্লাইড আপনারা ডিজাইন করতে পারবেন আশা করি। এরকম শেপ নিয়ে, এখানে ধরেন দুইটা শেপ নিছে, এখানে একটা শেপ নিছে, দুইটা শেপ, পিছনে একটা ব্লু কালার, উপরে একটা অরেঞ্জ কালার, এখানেও। ঠিক আছে, এখানে শেপটাকে বাম দিকে বসাইছে, এখানে শেপটাকে ডান দিকে বসাইছে, এরকম। এরকম আরও অনেক রকমের ডিজাইন আছে। যেমন ধরেন যে এগুলো আবার ইমেজ, এগুলো কিন্তু শেপ নাই, যে এরকম এরকম শেপ, এগুলো কিন্তু আবার পিএনজি ইমেজ বসানো লাগছে, ডিরেক্ট শেপ না। ঠিক আছে, ডিরেক্ট শেপ না, কিছু জায়গায় ইমেজ বসায় দেয়। যেমন এই যে এগুলো তো শেপ না, এগুলো তো ইমেজ, ফুলের ইমেজ বসাইছে, ইমেজ বসাইতে পারেন। আর শেপ দিয়ে যেরকম শেপ দিয়ে এরকম করা যায়। এটাকে একটু বড় হবে, কোনটা দেখলাম, এই যে এটা। এরকম এরকম স্লাইড বানানোর জন্য আমরা শেপ ইউজ করতে পারি। ধরুন এরকম আরেকটা স্লাইড বানাই, এখান থেকে এই ছবিটা দেখে নিতে পারি কিনা। এই যে ছবি চলে আসছে। তো এরকম শেপ নেওয়ার জন্য কি করতে হবে? ফার্স্টে খেয়াল করেন, এটা হলো একটা স্লাইড আমার। ঠিক আছে, এটা হলো একটা স্লাইড। এখানে কিন্তু আমি ডিরেক্ট এরকম শেপ নিতে পারতেছি না। ডিরেক্ট কি
এই রকম শেপ তো আর নাই, তার জন্য কি করতে হয়েছে, এরকম ডিমের মতো শেপ নিয়ে তার অর্ধেক বাইরে রাখছে অর্ধেক ভিতরে রাখছে। তার পিছনেও সেম ধরেন আর একটা শেপ আছে, তার পিছনে সেম আরেকটা শেপ আছে, এখানে আরেকটা শেপ, এই সবগুলো শেপ মিলে কি একটা শেপের মতো ডিজাইন করছে। যেমন আপনি একটা শেপ নেন ধরেন এরকম, কেমন ইনসার্ট শেপ থেকে এরকম একটা শেপ নেন, এই যে একটা শেপ। এবার এটাকে রাউন্ড করার জন্য কি করব, এখানে হলুদ একটা বাটন দেওয়া থাকে এই শেপগুলোতে, এটা হলো কি যে রেডিয়াস কন্ট্রোল করার জন্য, দেখেন শেপের রেডিয়াস কন্ট্রোল করার জন্য। তো এটাকে এরকম রাউন্ড করে নিলাম, ঠিক আছে। রাউন্ড করার পর এত লম্বা তো দরকার নেই, এতটুকু হইলেই হবে। নিয়ে এটাকে আমি অর্ধেক রেখা দিলাম বাহিরে, অর্ধেকই তো রাখছে মনে হয়, হ্যাঁ অর্ধেক রেখা দিলাম কি বাহিরে। আর মাঝখানে আনার জন্য কি করব, সিম্পলি এত কষ্ট করা দরকার নেই, বলবো অ্যালাইন মিডল, এই যে মাঝখানে চলে আসছে। এবার এটার শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল যে কোনো একটা ফিল আপাতত থাকুক। আর ব্যাকগ্রাউন্ডে আরেকটা দরকার, পিছনে কি আরেকটা শেপ দরকার। আরেকটা শেপের জন্য কি করব, জাস্ট এটাকে কন্ট্রোল ধরে এমনি টান দিব, দুইটা হয়ে যাবে। কন্ট্রোল ধরে টান দিলে কি হয়, দুইটা হয়ে যায়। এরপর এটাকে আরেকটু চওড়া করে নিব, এটাকে অন্য একটা কালার দিয়ে নিই, শেপ ফিল হালকা একটা কালার, এরকম হালকা কালার। এটাকে তখন কি করা লাগবে, পিছনে পাঠানো লাগবে। পিছনে পাঠাবো কিভাবে, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, অথবা এটার একটা শর্টকাট আছে কিবোর্ডের কন্ট্রোল শিফট ব্র্যাকেট, এটাও কাজ করে। কোন শর্টকাট, দাঁড়ান, শর্টকাট 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 টেক্সট বক্স, এই যে এটা কিবোর্ডের কন্ট্রোল, ছোট হয়ে গেল, কিবোর্ডের কন্ট্রোল প্লাস শিফট প্লাস এই ব্র্যাকেট, কন্ট্রোল শিফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা হলো পিছনে নেওয়ার জন্য। এটা কিসের জন্য, ব্যাকে নেওয়ার জন্য। আর এটা হলো কি কন্ট্রোল প্লাস শিফট প্লাস থার্ড ব্র্যাকেট, এটা হলো কি ফ্রন্টে আনার জন্য। এটা হলো শর্টকাট, কন্ট্রোল শিফট অ্যাঙ্গেল, এই ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের প্রথমটা, আরেকটা হলো থার্ড ব্র্যাকেট ওপেনিং, আরেকটা হলো থার্ড ব্র্যাকেট ক্লোজিং, এটা হলো ব্যাকে নেওয়ার জন্য। ঠিক আছে, এটাকে যদি আমি ব্যাকে নিতে চাই কন্ট্রোল শিফট ব্যাক, আবার সামনে আনতে গেলে কন্ট্রোল শিফট ব্যাক। ঠিক আছে, এভাবে আমি সামনে পিছনে আনতে পারতেছি। তারপর তো সামনে রাখলাম, কালারটা ভালো লাগতেছে না, যদিও অন্য একটা কালার দিই, এরকম একটা কালার দিলাম। এরপরে কই গেল আমার স্লাইড, এই যেখানে এই পাশে আরেকটা শেপ দরকার, লম্বা লম্বা শেপ তো আনতেই পারি আমরা, এখান থেকে একটা এরকম রেক্ট্যাঙ্গুলার নিলে তাহলে তো হয়ে যায়। এটা মনে হয় আরো একটু চওড়া করে দিলে ভালো লাগবে, এটাকেও আরো একটু চওড়া করে দিই। ঠিক আছে, এবার এই দুটাকে কি করব, আগে এই দুটাকে সিলেক্ট করে কিবোর্ডে শিফট দিয়ে এই দুটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ অ্যালাইন মিডল, ঠিক আছে, অ্যারেঞ্জ অ্যালাইন মিডল, ঠিক আছে, দিয়ে আমি এই দুটাকে আবার গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এটাকে এবার বলবো, কিবোর্ডের কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যায়। ঠিক আছে, এবার অ্যারেঞ্জ অ্যালাইন মিডল, এইবার এটাকে আমি এটার সাথে ধরেন লাগাই দেবো এভাবে। ঠিক আছে, এভাবে লাগাই দিব, এই যে মাঝখানে চলে আসছে। এখন এইটা আর এটাকে মিলানো দরকার, কীভাবে মিলাবো, এই শেপটাকে করব কি শেপ আউটলাইন নো আউটলাইন, শেপ ফিল এই সেম কালারটা দিয়ে দিব, অথবা আইড্রপার নিয়ে যে কালারটা, এই দেখেন বোঝা যাচ্ছে এটা যে দুইটা শেপ আছে, কোনো বোঝার সম্ভাবনা আছে, বোঝার কোনো চান্স নাই। আবার এরকম বাইরে হয়ে গেলে কিন্তু বোঝা যাবে, বের করে দেওয়া যাবে না। এটাকে আরো একটু চওড়া করে দিই, এরকম। এখন যদি এটাকে প্রেজেন্ট করি, এই দেখেন, ঠিক আছে। এবার এটাকে আপনি অ্যারেঞ্জ অ্যালাইন মিডল, এটাকে এখন আমি আনগ্রুপ করে নিলাম, গ্রুপ থেকে আনগ্রুপ, আনগ্রুপ করে এটাকে ধরেন টান দিয়ে আরো একটু ভিতরে নিয়ে আসি, এটাকে আরো একটু ভিতরে নিয়ে আসি, এটাকে আর একটু ছোট করে দিই, বেশি জায়গা চলে গেছে। এবার দেখি, এতটুকু রাখতে পারেন, আরো একটু নিয়ে আসা যায়, এরকম। ঠিক আছে, এই যে চলে আসছে, দেখেন একটা শেপ প্রেজেন্ট করার পর বাড়তি যে অংশগুলো কিন্তু চলে গেছে। এবার কি করব, এবার আমি এই যে শেপটা এখানে আমি কি করতে পারবো, ওনারা তো ব্ল্যাঙ্ক রাখছে, এখানে এখানে ব্ল্যাঙ্ক রাখছে। এখন এই শেপ আমরা জাস্ট একটা কালার দিয়ে ফিল করতে পারি, যেরকম এরকম আরো অনেকগুলো ফিলিং অপশন আছে।
ঠিক আছে, এই অপশনগুলো দেখার জন্য রাইট বাটন ক্লিক করব শেপের উপর, এরপর বলবো ফরম্যাট শেপ। ফরম্যাট শেপ দিলে এরকম একটা অপশন চলে আসবে। বাই ডিফল্ট কি থাকে, সলিড ফিল, এটাকে নো ফিল বলতে পারেন, চলে গেছে ব্ল্যাঙ্ক। আবার যদি গ্রেডিয়েন্ট ফিল বলতে পারেন, গ্রেডিয়েন্ট মানে একাধিক কালার মিক্স হয়ে থাকবে, গ্রেডিয়েন্ট কালারের পর পিকচার অ্যাড করতে পারেন, কোনো একটা এখানে কোনো একটা কি পিকচার অ্যাড করতে পারেন, যেরকম পিকচার অ্যাড করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে পিকচার চলে আসছে। তারপর আপনার প্যাটার্ন ফিল আছে এবং স্লাইড ব্যাকগ্রাউন্ড ফিল, স্লাইডের যে ব্যাকগ্রাউন্ড ওই ফিলে চলে যাবে। ঠিক আছে, তো এই যে গ্রেডিয়েন্ট ফিলের মধ্যে আবার অনেকগুলো অপশন আছে। গ্রেডিয়েন্টকে কন্ট্রোল করার জন্য গ্রেডিয়েন্ট কীরকম হবে সেটা বলে দেওয়ার জন্য, মানে কি কি কালারের মিক্স আপ চান, কি কি টাইপের চান, ঠিক আছে, এগুলো বলে দেওয়ার জন্য বিভিন্ন টাইপের অপশন দেওয়া আছে। যেমন এই কালার, এই কালার, কিছু কালার অপশন দেওয়া আছে। যদি এই কালারগুলো যদি ভালো না লাগে, কালারগুলো যদি ভালো না লাগে তখন কি করব, কালারগুলো ভালো না লাগলে আমরা এই যে নিচে গ্রেডিয়েন্ট স্টপ নামে একটা অপশন আছে, এই গ্রেডিয়েন্ট স্টপে নিজের মতো করে কালার চুজ করতে পারি। ধরুন এই পাশের কালারটাকে দিয়ে একটা কালার চুজ করে দিলাম এরকম, আবার মাঝখানেরটা দিয়ে অন্য একটা কালার চুজ করলাম ব্লু কালার, আর এটাকে ধরেন আরেকটা কালার ইউজ করলাম, এখানে ইয়েলো কালার, দেখেন এই যে তিনটা কালার মিক্স হয়ে গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আবার গ্রেডিয়েন্টটা যে সার্কেল অবস্থায় আছে, সার্কেল না, এরকম সার্কেল সার্কেল হয়ে আছে, এটাকেও আপনি এই যে রেডিয়াল থেকে চেঞ্জ করতে পারেন। যদি বলেন লিনিয়ার, লিনিয়ার হয়ে যাবে, রেক্ট্যাঙ্গুলার এরকম কোনা হয়ে যাবে, আবার বলতে পারেন পাথ এরকম রাস্তার মতো হয়ে যাবে। রেডিয়ালকে আবার আপনি ডিরেকশন চেঞ্জ করতে পারেন, এই যে নিচের কর্নারে, এই কর্নারে, একদম মাঝখানে, অথবা এরকম এক সাইডে। আর যদি লিনিয়ার হয় তখন আপনি এটার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন, দেখেন অ্যাঙ্গেল ঘুরবে, যে অ্যাঙ্গেলটা আপনার পছন্দ এরকম রাখতে পারেন। ঠিক আছে, আবার এটাকে কালার আপনি কমাইতে পারেন, কোন দিকে কম বেশি চান সেটাও চুজ করতে পারবেন। আরও কালার যদি অ্যাড করতে চান, আপনি ধরুন এখানে ক্লিক করবেন, দেখবেন নতুন একটা স্টপ অ্যাড হয়ে গেছে, এটাকে আপনি আরও একটা কালার দিতে পারেন, ধরুন সবুজ কালার দিলাম একটু, এরকম নীলটাকে একটু সরাই আনলাম, একটা সবুজ কালার দিলাম, এরকম কালার নিজের মতো করে জেনারেট করতে পারেন। ঠিক আছে, আর যদি কালার বেশি হয়ে যায়, যেমন একটা দুইটা তিনটা চারটা কালার হয়ে গেছে, একটা কালার আমি চাই চলে যাক, ধরেন এই ব্লুটা বাদ দিতে চাইলে এটাকে সিলেক্ট করে ওই যেটা বলবো কি রিমুভ গ্রেডিয়েন্ট স্টপ, চলে গেছে এই কালারটা, এখন আবার তিনটা কালার চলে আসছে। ঠিক আছে, এইভাবে কালার জেনারেট করতে পারেন, পজিশন চেঞ্জ করতে পারেন, কোন দিকে থাকবে পজিশন, এটা এভাবে চেঞ্জ করলে হয়, ধরে চেঞ্জ করা, এখান থেকে এত কষ্ট করে চেঞ্জ করতে পারে, এখানে একটু একটু করে চেঞ্জ হয়। ঠিক আছে, এরপর শেপের ট্রান্সপারেন্সি বা অপাসিটি যেটাই বলেন কমানো বাড়ানো যায়। আর হলো ব্রাইটনেস। ঠিক আছে, এটাকে ব্রাইটনেস, তো এখানে আমরা একটা পিকচার রাখতে পারি, এরকম একটা পিকচার দিয়ে দিলাম। এরপরে আমার পিকচার দিয়ে এই শেপটাকে একটু শ্যাডো দিই, হালকা একটু ভালো লাগবে, এরকম শ্যাডো দিলাম, এটাকে আর একটু সরাই দিই, এই দেখেন। এরপরে যেটা করতে পারি, এটাকে লাগাই দিলাম, আর এখানে আর কি দিছে, এখানে টেক্সট বসাইছে বিজনেস প্রেজেন্টেশন। ইনসার্ট টেক্সট বক্স, এখানে দিলাম বিজনেস প্রেজেন্টেশন, এন্টার দিয়ে বিজনেস প্রেজেন্টেশন, এটাকে ফন্ট সাইজ বাড়াই দিলাম, বাড়াই কি এটার মধ্যে নিয়ে আসলাম, কোদিকে রাখছে বিজনেস প্রেজেন্টেশন, এরকম। আবার দুই রকম কালার দিছে, এটা কি করছে একদম গাঢ় ব্লু একটা কালার। তো জাস্ট এতটুকু লেখা সিলেক্ট করে আপনি কালার এতটুকু চেঞ্জ করতে পারেন, যেরকম গাঢ় ব্লু কালার, আর একদম ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিছে না, একদম ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আপনি যে পিছনে একটা শেপও নিতে পারেন। আবার যদি খালি জায়গা, এরকম খালি হোয়াইট জায়গায় যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের একটা অপশন পাবেন, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখান থেকেও সেমভাবে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার সলিড দিতে পারেন, গ্রেডিয়েন্ট পিকচার প্যাটার্ন সব ইউজ করতে পারেন। পিছনে ধরুন আমরা একটা সলিড কালার ইউজ করি, এরকম একটা কালার,
এখানেও আমরা ওই সেম কালারটা দিই, লেখার মধ্যেও কি ওই সেম কালারটা দেই। আর প্রেজেন্টেশনটাকে কি করছে, হোয়াইট কালার করে দিছে এরকম। প্রেজেন্টেশনটাকে একটু বোল্ড করে দিতে পারেন, অথবা প্রেজেন্টেশনে অন্য একটু ফন্ট ইউজ করতে পারেন এরকম। বিজনেস প্রেজেন্টেশন এখন কিন্তু দেখতে মোটামুটি সুন্দর লাগতেছে। ঠিক আছে, সবার যে একরকম ডিজাইন থাকবে এরকম না, আপনারা আপনাদের মতো আলাদা আলাদা ডিজাইন নেবেন। আবার এই যে এই শেপটা এবং এই শেপটা, এই দুইটাকে আমরা কি করতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকেও একটু শ্যাডো ইউজ করতে পারি, যে শেপ ইফেক্ট শ্যাডো, হালকা একটু আউটার শ্যাডো বসায় দিলাম। এটা উপরে চলে আসছে, কি করব, অ্যারেঞ্জ, অ্যালাইন, ও অ্যালাইন নাই, যেখানেই তো আছে, সেন্ড ইট টু ব্যাক, এই যে পিছনে চলে গেছে। বিজনেস প্রেজেন্টেশন এরকম একটা হোম পেজ যদি তৈরি করে কোনো প্রেজেন্টেশনে দেন, অবশ্যই প্রথম স্লাইডটা দেখেই তারা একটু বুঝতে পারবে যে আপনি কি রিলেটেড মানে প্রেজেন্টেশন দিতে চাইতেছেন এবং আপনার টপিক কি, ওই টপিকের কোনো একটা ছবি। এখানে যদি একটা ভাঙা ঘরের ছবি দিয়ে রাখছি, হয়তো বা আপনার কোনো একটা টপিক, যেই টপিক নিয়ে আপনি প্রেজেন্টেশন বানাবেন ওই টপিকের একটা ছবি আপনি এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, ওই টপিকের একটা ছবি আপনি এখানে অ্যাড করতে পারেন, বা আপনার নিজের সম্পর্কে যদি প্রেজেন্টেশন বানান, এখানে আপনার একটা ছবি, একটা প্রফেশনাল একটা ছবি দিয়ে পাশে আপনার নাম এবং আপনার ডেজিগনেশন আপনি এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে, সেমভাবে যদি অন্যান্য কিছু স্লাইড তৈরি করতে চান, যেমন এরকম স্লাইড যদি তৈরি করতে চান, সেটাও আপনি এখান থেকে তৈরি করতে পারেন। ঠিক আছে, এরকম স্লাইড তৈরি করতে চাইলেও তৈরি করতে পারেন। কি করছে, জাস্ট একটা সার্কেল, ব্যাকগ্রাউন্ডে আরেকটা সার্কেল, উপরে একটা সার্কেল, ব্যাকগ্রাউন্ডে একটা সার্কেল, উপরে একটা সার্কেল, ব্যাকগ্রাউন্ডে একটা সার্কেল। তার জন্য কি করব, আগে ধরুন একটা শেপ নিয়ে নিলাম, এইরকম একটা শেপ ঝুলাই দিলাম এখান থেকে, এরকম একটা স্কোয়ার শেপ ঝুলাই দিলাম। এরপরে কি করতে হবে, এটার উপরে একটা সার্কেল নিতে হবে, বড় একটা সার্কেল। ঠিক আছে, এটার উপরে একটা বিশাল সার্কেল, বিশাল একটা কি সার্কেল, এইরকম একটা সার্কেল বসাই দিলাম এটার উপরে। বেশি বড় হয়ে গেছে মনে হয়, শিফট ধরে একটু ছোট করে নিলাম। ঠিক আছে, শিফট ধরে কিন্তু ছোট করছি। এবার এটার কি করব, আউটলাইন, নো আউটলাইন, এটারও শেপ আউটলাইন, নো আউটলাইন। দেখেন মিশে গেছে, মনে হইতেছে একটাই। এবার এইটাকে আর এইটাকে ধরে কিবোর্ডের কন্ট্রোল জি, এই যে গ্রুপ হয়ে গেছে, একটা শেপ গ্রুপ হয়ে গেছে না। এইবার এই শেপের উপরে আপনি চাইলে কি করতে পারেন, আরও একটা শেপ নিতে পারেন। এইরকম আরেকটা সার্কেল নিলেন অন্য একটা কালারের, আর একটু ছোট এটার থেকে, ধরেন পিকচার ফেলে দিলাম, অন্য একটা পিকচার এখানে অ্যাড করলেন, যে ফাইল, এরকম একটা ছবি অ্যাড করে দিলাম। ভালো লাগতেছে না, এরকম একটা ইউজার, এই যে এটা ভালো লাগতেছে। অথবা এত কষ্ট না করে দুটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ, অ্যালাইন, সেন্টার, এই দেখেন মাঝখানে চলে আসছে। ঠিক আছে, এগুলো বসাইতে পারেন। শেপ আউটলাইন, নো আউটলাইন, এই দেখেন পাশে কি দিছে, পাশে দিছে আপনার অ্যাবাউট বিজনেস, অ্যাবাউট হেডিংস, ইত্যাদি ইত্যাদি বিষয় সেম লেখার মতো করে আপনি ইউজ করতে পারেন। অথবা এটাকে একটু নিচে নামায় দিয়ে, আহা, এটাকে আর একটু নিচে নামায় দিয়ে এটাকে লম্বা করে দিতে পারেন। আচ্ছা, শেপ গ্রুপ করার পর আবার বড় ছোট করলে কিন্তু একটু প্রবলেম। যেটা গ্রুপ করে ফেলছেন এটা যদি এখন বড় করি, দেখেন সার্কেলটা কিন্তু নষ্ট হয়ে যেতেছে। এই জন্য এই কাজগুলা গ্রুপ করার আগে করে নিতে হবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসি, শেপ, একটা বড় শেপ নিয়ে নিই, একটু নিচে নামাইলাম। অ্যারেঞ্জ, অ্যালাইন, সেন্টার, এরকম।
ঠিক আছে, এরপর কি বানাবো, অ্যাবাউট বিজনেস, ইনসার্ট টেক্সট অ্যাবাউট বিজনেস, এরকম একটা ফন্ট দিলাম। কেমন ফন্ট দিছে, এতটুকুকে একটা পাতলা ফন্ট দিলাম। এটাকে একটা ব্লু কালার দিলাম, একটু হালকা ব্লু, এটাকে ধরুন একটু গাঢ় ব্লু। এরকম। এরপর আবার কি করছে, নিচে কিছু টেক্সট বসাই দিছে। নিচে কিছু টেক্সট বসানোর জন্য কি করব, আরেকটা ইনসার্ট টেক্সট বক্স, এর মধ্যে কিছু লেখা লাগবে, ডামি লেখা আবার পাবো কোথায়, লরেম নামে একটা ওয়েবসাইট আছে, লরেম ইপসাম, এখানে ডেমো লেখা পাওয়া যায়। কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন, অথবা এটার জন্য একটা ভালো কাজ বলি, এটাকে আগে কি করবেন, আগে নোটপ্যাডে পেস্ট করবেন। এরকম নোটপ্যাডে পেস্ট করলে কি ওইটার সব ফরম্যাটিংগুলো চলে যায়। এরপর এটাকে এখান থেকে আবার কাট করে আমি এখানে পেস্ট করে দেবো, এখন আর কোনো ফরম্যাটিং নাই। ঠিক আছে, এখন এটাকে আপনি এভাবে শেপটাকে ছোট করে দিলে দেখবেন লেখা আস্তে আস্তে নিচে চলে আসতেছে। এরকম অনেক বেশি লেখা হয়ে গেছে, একটু কাইটা দিই। এরকম। এরপর আবার এই যে আইকন ইউজ করছে, বিভিন্ন রকম ছোট ছোট আইকন ইউজ করে। আইকনের জন্য একটা ওয়েবসাইট আপনাদের বলছি কিনা, এটার নাম হলো ফ্ল্যাটিকন। ঠিক আছে, ফ্ল্যাটিকন বা ফ্ল্যাট আইকন যেটাই বলেন, ফ্ল্যাট আইকন। এখানে আপনি বিভিন্ন টাইপের আইকন পাবেন আপনার স্লাইডে ইউজ করার জন্য। যেমন ধরেন আমি এখানে আমার ইমেইলটা বসাবো, তার জন্য আমার একটা কি লাগবে, মেইল আইকন লাগবে। আমার এখানে মেইল যদি সার্চ করি, এই দেখেন অনেক রকমের কালারফুল মেইল আইকন চলে আসছে। যদি জিমেইল ইউজ করেন, জিমেইলের আইকন এখান থেকে ডাউনলোড করে নেবেন, পিএনজি, ফ্রি ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে। এই ইমেজটাকে ইনসার্ট থেকে পিকচারও অ্যাড করতে পারেন, অথবা সহজে এখান থেকে জাস্ট টান দিয়ে ধরে যদি এখানে এনে ছেড়ে দেন, এই যে ইমেজ চলে আসবে। ঠিক আছে, এটাকে আপনি ছোট বড় করে আপনার মতো করে বসায়ে তার পাশে ধরেন আরেকটা টেক্সট বক্স নিলেন, যে ইনসার্ট টেক্সট বক্স নিয়ে লিখবেন। ঠিক আছে, এখানে ধরেন একটা মেইল বসায় দিলেন, যে অ্যাবাউট বিজনেস uilab.com, একটা মেইল বসায় দিলেন, বিজনেস মেইল। এরকম এটাকে ফন্ট সাইজ একটু বাড়ায় দেন। ঠিক আছে, এভাবে রাখতে পারেন, আরও ইমেজ অ্যাড করতে পারেন, অথবা এই সবগুলোকে কি করবেন, এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে টান দিয়ে একটু মাঝামাঝি জায়গায় নিয়ে আসলাম। এই দেখেন, এখন আপনি এরকম আগে পরে যেতে পারেন। যে আমার প্রেজেন্টেশন, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন বিজনেস, এই টাইপের
ডিজাইন। এইরকম অনেক রকমের ডিজাইন আছে, ঠিক আছে, অনেক রকমের ডিজাইন আছে। অথবা নিজের যদি কোনো ডিজাইন পছন্দ হয় বা নিজের কোনো ডিজাইন করতে চান, সেটাও আপনি আপনার মতো করে এরকম অনেকগুলা স্লাইড দিয়ে কি ডিজাইন করতে পারবেন। অনেক ডিজাইন আছে, এরকম ডিজাইন আছে। তারপর আপনার এরকম ডিজাইন আছে, ঠিক আছে। এটা যত সময় নিয়ে মনে করেন নিখুঁতভাবে করবেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। যেমন এই যে ছোট ছোট ডিজাইন করছে, এই জায়গা দেখেন, একটা জিনিস খেয়াল করুন, এই যে ছোট 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 পাহাড়ের মতো করছে, ছোট ছোট কি পাহাড়ের মতো করে স্লাইডের মানে গ্রাফের মতো করে প্রেজেন্ট করছে। এগুলো কিন্তু শেপ দিয়ে আপনি করতে পারেন। নতুন একটা স্লাইড নিয়ে নিই, এগুলোকে ডিলিট করে দিই। এখানে ছোট 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 পাহাড়ের মতো কিভাবে, এই যে শেপের মধ্যে দেখবেন এরকম ছোট ছোট ত্রিভুজ দেওয়া আছে, যেরকম ছোট ছোট কি ত্রিভুজ দেওয়া আছে। এইগুলাকে আপনি একটা নিলেন, এটাকে ধরেন শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিলে ধরেন হালকা হোয়াইট একটা কালার, এরকম হোয়াইটিশ একটা কালার। এখানে আরেকটা দিল, কন্ট্রোল ধরে টান দিলাম, আরেকটা বানিয়ে নিলাম। এটাকে ধরেন আরো একটু ছোট করলাম, এরকম মাথার একটু সরায় দিলাম, অথবা একটু এইদিকে সরায় দিলাম, এরকম। এখানে কপি করে আরো একটা বানাইলাম একদিকে, এরকম কি আরো একটা বানাইলাম। এটাকে ধরেন একটু ছোট করে দিলাম, কন্ট্রোল ধরে আরেকটা বানাইলাম, এইরকম অনেকগুলা বানাইতে পারেন। এরপর আবার কি করতে পারেন, এটাকে ধরে আরেকটা নিলাম মাঝখানে, এটা ধরেন যে সবচেয়ে বড়, এরকম। এটাকে করছি কি একটু কালার দিয়ে দিছি, অন্য কালার। এটাকে ধরেন এরকম একটা গ্রিন কালার দিয়ে এটাকে ধরেন ব্যাকে পাঠিয়ে দিছি, এরকম সেন্ড ইট টু ব্যাক, অথবা ব্যাকে পাঠাইছে, এটাকে ব্যাকে পাঠাইছে। এইগুলার মধ্যে ধরেন এবার শেপ এফেক্ট থেকে শ্যাডো বসায় দিছে, এই পাশে শ্যাডো, শেপ ইফেক্ট শ্যাডো, এটাকেও শ্যাডো দিয়েছে, শেপ ইফেক্ট শ্যাডো। শ্যাডো দিলে মনে হয় যে জিনিসটা আসলে ভাইসা আছে, এরকম। এরকম এটা পিছনে চলে গেছে, এটাকে সামনে নিয়ে আসে, এই যে। আবার এটা নিচে যখন একটু শ্যাডো লাগবে, আবার নিচের দিকে, ছবিটা তো বড় করে দেখাও যায় না, এরকম টেমপ্লেট কিন্তু সেল হয়, অনেক জায়গায় সেল হয় পেইড হিসাবে। আপনারা যদি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, এগুলো সেলও করতে পারবেন। এই দেখেন, 10 ইমেজ সাবস্ক্রিপশন $2.9 পার ইমেজ, $2.9 পার ইমেজ। আরে ভাই একটু দেখতে তো দিবে, দেখতেও দেয় না। এরকম নিচে এরকম এলোমেলো লাগতেছে, তো এখানে জাস্ট একটা কি করছে, শেপ বসায় দিছে। ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা কালার দিয়ে, যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে মনে করেন যে একটা গাঢ় কালার দিছে এরকম, আর নিচে একটা লম্বা শেপ বসায় দিছে। সবগুলাকে সিলেক্ট করে শিফট ধরে এগুলোকে একটু নিচে নিয়ে আসি, এরকম। আর এটাকে একটু বড় করে দিই, নিচে কি করছে, একটা শেপ বসাইছে এইরকম চিকন একটা শেপ, যেটার শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, হোয়াইট কালার ফিল, এইরকম। উপরে আপনি কোনো একটা পার্সেন্টেজ ধরেন এখানে লিখে দিতে পারেন এইরকম ভাবে। কিভাবে, ইনসার্ট টেক্সট ইফেক্ট থেকে ধরেন কত, 90%, 90%। কালো কালার তো দেখা যাইতেছে না, এটাকে সবুজ কালার করে দিই এটার সাথে মিলায়, এরকম। এটাকে ফন্ট সাইজ বড় করে দিয়ে একটা সুন্দর ফন্ট ফ্যামিলি দিতে পারেন। এরপর টেক্সটের অনেক ইফেক্ট আছে, এই যে ডিজাইন থেকে, ডিজাইন না, কোথা থেকে,
ফরম্যাট থেকে টেক্সটেরও কিন্তু এরকম ইফেক্ট আছে, শ্যাডো ইফেক্ট আছে, টেক্সটের শ্যাডো ইফেক্ট আছে, টেক্সটের গ্লো ইফেক্ট আছে, টেক্সটের শ্যাডো অ্যান্ড গ্লো ইফেক্ট এরকম ইউজ করতে পারেন এইগুলা। এরপর আবার এই সাইডে যদি অন্য কোনো কিছু দেওয়া লাগে, এই সবগুলোকে ধরেন এখন আমি গ্রুপ করে নিব, একটা সবগুলোকে কি গ্রুপ করে নিছি, একটা হয়ে গেছে না। এখন আমি এটাকে চাইলে একটু ছোট বড় করে যে কোনো জায়গায় রাখতে পারতেছি, ঠিক আছে। অ্যান্ড এই পাশে যদি অন্য কোনো টেক্সট আপনি বসাইতে চান, কীভাবে বসাইছে, আচ্ছা অর্ধেক হোয়াইট রাখছে, এখানেও একটা শেপ বসা নিলেন এইরকম, এতটুকুর মধ্যে একটা হোয়াইট কালার শেপ, আউটলাইন, নো লাইন, ঠিক আছে। এখান থেকেও নো লাইন করতে পারেন, এখান থেকেও আউটলাইন, নো আউটলাইন। এখানে ধরুন আরও একটা শেপ নিছে, কীরকম শেপ, এরকম একটা শেপ নিছে, মানে টেক্সট বা কোনো একটা কন্টেন্ট এই স্লাইডের ওগুলো বসানোর জন্য। এটারও হোয়াইট কালার অ্যান্ড নো লাইন, এই দেখেন, ঠিক আছে। এখানে আপনি টেক্সট দেন, এই টেক্সটটাকে বসাই দিলাম, অ্যাবাউট বিজনেসটাকে কপি করে এখানে এনে বসায় দিলাম, এটার কালার দিলাম এরকম সবুজ, এটার কালার দিলাম আরও গাঢ় সবুজ। চেষ্টা করুন থিমের সাথে মিলিয়ে রাখার, তাহলে কি দেখতে সুন্দর লাগবে। একটু ছোট করে দিই, অ্যাবাউট বিজনেস, তারপরে যে লরেম ইপসাম, এটাকে ওইনা ধরেন এখানে বসায় দিলাম আর একটু ছোট করে, এইভাবে টেক্সটকে আবার এই যে জাস্টিফাই করে দিতে পারেন, দেখতে ভালো লাগবে। যে এখানে হাবিজাবি লেখা থাকবে যে টুডে বা দিস ইয়ার দিস উইক উই মেড 90% অফ প্রফিট, তারপরে এগুলাকে কপি করে এখানে না পেস্ট করে দিলাম। এইরকম বানানো যাবে। বলেন। বানানো যাবে এরকম স্লাইড, নতুন মানে এক্সট্রা কিছু না, কিন্তু জাস্ট শেপগুলাকে আপনাকে জাস্ট একটু দেখতে হবে যে কোন শেপের উপরে কোন শেপ রাখলাম, একটু শ্যাডো দিলে ভালো লাগে কিনা, বা কোন ফন্টটা ইউজ করলে ভালো লাগে, বা কোন রকম কালার ইউজ করলে ভালো লাগে, এইগুলা, ঠিক আছে। এরকম শেপ বা ইয়ে দিয়ে কি করতে পারেন, বিভিন্ন রকমের স্লাইড, এটা জাস্ট কয়েকটা, এটা যদি আরও টাইম নিয়ে মনে করেন যে আরও অ্যাকুরেট করে বানান কোন একটা ডিজাইন থেকে, আপনি খুব সুন্দর সুন্দর বানাইতে পারেন। আবার এখানে অনেক রকম টেমপ্লেট দেওয়া আছে, এই যে একটা পেইড টেমপ্লেট, এটা যদি আমার কিনতে হয়, এটা কিনতে গেলে আমার কত যেন দেখাইলো $2.90, $2.90 দিয়ে আমার এটা কিনা লাগে। কেন আমার এটা এই টেমপ্লেটকে আমি বানাইতে পারবো না? এখানে কি খুব কমপ্লেক্স কিছু আছে? নর্মালি জাস্ট শ্যাডো, মানে বিভিন্ন রকম শেপ, কালার গ্রেডিয়েন্ট, টেক্সটের জায়গায় তো আর ওই টেক্সট হবে না, আপনার রিলেটেড টেক্সট হবে, ওনারা জাস্ট ডামি টেক্সট দিয়ে রাখছে। এই যে এগুলো তো মনে করেন যে একদম ইজি, জাস্ট চারটা স্কোয়ার বসাই দিছে, এখানে একটা স্কোয়ার, একটা চারটা স্কোয়ার বসেছে, উপর একটু লেখা দিয়ে দিছে। এই যে এখানে একটা শেপের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছে, আর এখানে একটা শেপ নিছে, ঠিক আছে। এই যে এরকম সার্কেল ক্রিয়েট করে, এগুলো ক্রিয়েট করা যায়। এগুলো ক্রিয়েট করে কিভাবে, আবার ডোনাট বলে এগুলাকে। ডোনাট ক্রিয়েট করার জন্য একটা শেপ আছে আলাদা, এই শেপটার নাম কি, এই যে এই শেপটা, এটার নাম কি, পাই নামে একটা এরকম শেপ আছে, ঠিক আছে। এই পাইটাকে আপনি এভাবে কন্ট্রোল করতে পারেন কতটুকু লাগবে, ঠিক আছে। এখানে ধরেন আপনি উপরে একটা, এটার উপরে আরেকটা সার্কেল নিলেন, এরকম সার্কেলটা দিলেন হোয়াইট কালার, সার্কেলটা দিলেন হোয়াইট কালার, শেপ আউটলাইন, নো আউটলাইন, এই যে এটাকে উপরে নিয়ে এসে বসায় দিলেন। আর এটাকেও ধরেন যে শেপ ফিল, অন্য কোনো কালার দিলেন, শেপ আউটলাইন, নো আউটলাইন, এই দেখেন আমার কিন্তু একটা ডোনাট হয়ে গেছে। এবার এটাকে আপনি আপনার মতো করে কতটুকু লাগবে, ঠিক আছে। এটার মাঝখানে যখন আপনি বলে দিলেন যে 85%, যদি একটু কমায় দেন, এরকম
কত 90 50 60%-এর মতো বা 65%-এর মতো এরকম বলে দিতে পারেন। এগুলো কিন্তু কোথায় ইউজ করছে, এই যে জায়গাগুলোতে ইউজ করছে। আর আর তো তেমন কিছু নেই, যেখানে দুইটা বক্স দুইটা শেপ নিছে, একটার মধ্যে ইমেজ দিবে আর একটার মধ্যে টেক্সট দিবে। ঠিক আছে, এই $2.9 মতো এরকম স্লাইড যে কেউ তৈরি করতে পারেন, আপনারা তৈরি করতে পারবেন, একটু টাইম নিয়ে করতে হবে। যেগুলা সেম প্রসেস। ঠিক আছে, তো আপনাদের নেক্সট ক্লাসে কাজ হবে এরকম যে কোনো একটা ডিজাইন থেকে, যেটা আপনার পছন্দ হয়, অথবা নিজের থেকে যদি কোনো ডিজাইন আপনি টেমপ্লেট ক্রিয়েট করতে চান করতে পারেন। এরকম 5-6টা স্লাইডের মধ্যে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। কি টপিকের উপর আপনার সম্পর্কে তৈরি করতে পারেন, ইউআই ল্যাব সম্পর্কে তৈরি করতে পারেন, ইউআই ল্যাব সম্পর্কে আপনি কতটুকু জানেন, এটা কি জিনিস, এখানে কি হয়, কি কি করা এখানে। তারপর আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, আপনি হয়তো বা যেখানে জব করেন এরকম প্রতিষ্ঠান সম্পর্কে, যে আপনার কি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে কি কি টাইপের কাজ হয়, প্রতিষ্ঠানের লোকেশন, প্লেস, এই ইত্যাদি বিষয়গুলো ইনক্লুড করে আপনারা এরকম একটা প্রেজেন্টেশন তৈরি করবেন 5-6টা স্লাইডের মধ্যে। ঠিক আছে, 5টা থেকে 6টা স্লাইড। ঠিক আছে, মিনিমাম 5-6টা স্লাইডের মধ্যে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। পারবেন? ঠিক আছে, তাড়াতাড়ি করবেন না, আস্তে সময় নিয়ে আরও ডিটেইল করে সুন্দর করে ডিজাইন করবেন। ওকে, ঠিক আছে তাহলে। আর নেক্সট ক্লাসে আমরা এটার মধ্যে কিভাবে অ্যানিমেশন ইউজ করে, অ্যানিমেশন, ট্রানজিশন, এগুলা কিভাবে ইউজ করে ওটা দেখব। ঠিক আছে, আজকের জন্য তাহলে রেকর্ডিংটা এখানে